বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা মূলত পড়াশোনা করছিলাম বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য এমসিকিউ, তারপর রিটেন, ভাইবা সহ সব কিছু বিষয়ের উপর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, দুঃখিত। তো আমরা এখন থেকে আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম। আমরা আজকে পড়া শুরু করব দেওয়ানি কার্যবিধি 1908, দ্য সিভিল প্রসিজিওর কোড 1908। তো আমরা শুরু করি, আমাদের বিস্তারিত এবং মাঝে মাঝে এমসিকিউ পড়ব। দেওয়ানি কার্যবিধি মূলত একটি পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি মামলার নিষ্পত্তির জন্য দেওয়ানি যে মোকদ্দমার বিচার প্রক্রিয়া পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি। এই আইনে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি কোর্টসমূহ কোন পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষসমূহ কীভাবে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার আর্জি এবং লিখিত জবাব দাখিল করবে, সমন জারি করবে, পক্ষসমূহ শুনানির উপর উপস্থিতি, শুনানির সময় উপস্থিতি, মোকদ্দমার শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি এবং বলবৎকরণ, আপিল, রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। তাই এটি একটি পদ্ধতিগত আইন। তাহলে দেওয়ানি কার্যবিধি কি? দেওয়ানি কার্যবিধি যে বিচার প্রক্রিয়া এবং পদ্ধতি সংক্রান্ত যে একটা আইন দেওয়ানি কার্যবিধি, এটা কোর্টসমূহ, দেওয়ানি কোর্টসমূহ কীভাবে মামলা পরিচালনা করবে, তার আর্জি কীভাবে হবে, লিখিত জবাব কীভাবে হবে, তারপর সমন জারি, পক্ষসমূহের শুনানির সময় উপস্থিতি, মোকদ্দমার শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি, তারপরে আপিল, রিভিশন, রিভিউ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত ইতিহাস: সর্বপ্রথম 1859 সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ বা কোডিফাইড করা হয়। বর্তমানে দেওয়ানি কার্যবিধি 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। সর্বশেষ সংশোধন করা হয় দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধন করা হয় 2017 সালের 25 জানুয়ারি। এই সংশোধনের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির 89 ক ধারা সংশোধন করা হয় এবং দ্য লিগাল অ্যাড অ্যাক্ট 2000 এর অধীন নিযুক্ত আইন কর্মকর্তা, সহায়ক কর্মকর্তাকে লিগাল অ্যাড অফিসার বা মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসাবে যুক্ত করা হয়। তাহলে আমরা এখানে প্রাথমিক দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন এবং দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত ইতিহাস জানলাম এবং সর্বশেষ সংশোধন করা হয় 2017 সালে, এটা আমরা জানলাম। এখন আমরা সংক্ষিপ্ত দেওয়ানি কার্যবিধির উপর একটু জানব। দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা আছে 158টি, মোট অর্ডার বা আদেশ হচ্ছে 51টি। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় 1859 সালে। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নম্বর আইন। আইনটি প্রণয়ন করা হয় 1908 সালে। আইনটি কার্যকর করা হয় 1909 সালে 1 জানুয়ারি। সর্বশেষ সংশোধন হয় 25 জানুয়ারি 2017। বর্তমানে মোট 3টি তফসিল বলবৎ আছে। দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বলা হয়। আমরা ধারাবাহিক আলোচনা করব। এতদিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছি, এমসিকিউ পড়েছি প্রত্যেকটা আইনের উপরে। আমরা এখন এক থেকে ধারা শুরু করব, প্রত্যেকটা ধারা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি ধারা 1। ধারা 1-এ কী বলা আছে? সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন এবং কার্যকরিতার সীমা, শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট। এই আইন দেওয়ানি কার্যবিধি 1908 নামে অভিহিত হবে। অর্থাৎ এই আইনটা কী নামে অভিহিত হবে? এই আইনটি অভিহিত হবে দেওয়ানি কার্যবিধি 1908। ইহা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। ইহা সমগ্র বাংলাদেশে প্রয়োগযোগ্য হবে। তাহলে ইংলিশেও আমরা একটু পড়ি। সেকশন 1-এ বলা হয়েছে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট। দিস অ্যাক্ট মে বি সিটেড অ্যাজ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908. It shall come into force on the 1st day of January 1909. It extends to the whole of Bangladesh. তাহলে এই আইন দেওয়ানি কার্যবিধি 1908 নামে অভিহিত হবে এবং 1909 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ইহা সমগ্র বাংলাদেশে প্রয়োগযোগ্য হবে। ধারা 1-এ বলা আছে। ধারা 1 পড়লাম, আমরা এখন ধারা 2 পড়ব। ধারা 2-এ আছে সংজ্ঞাসমূহ। এই আইনের যে বিভিন্ন সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় বলা আছে এই আইনের বিষয়বস্তু বা প্রসঙ্গে পরিপন্থী কিছু না থাকলে বিধি অর্থ হচ্ছে বিধিমালা আওতাভুক্ত করবে। বিধি অর্থ হচ্ছে বিধিমালা আওতাভুক্ত করবে। ডিক্রি কি? ডিক্রি অর্থ হচ্ছে আদালত দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এমন রায় বোঝায় যা মামলার বিতর্কিত সকল বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষগুলোর অধিকার চূড়ান্তভাবে ধার্য করে এবং ইহা প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে। আর্জি বাতিল ধারা 144-এ উল্লেখিত
কোনো প্রশ্নধার্য ইহার আওতাভুক্ত হবে, কিন্তু নিম্নলিখিত বিষয়গুলো ইহার আওতাভুক্ত হবে না। যে বিচারকৃত রায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের মতো আপিল করা যেতে পারে, অথবা যে কোনো নির্দেশ প্রতিপালনের ব্যর্থতার জন্য কোনো খারিজের আদেশ। ব্যাখ্যা আছে, ডিক্রি তখন প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের দরকার থাকে। মামলা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তখন ডিক্রি চূড়ান্ত হয়ে থাকে, কিন্তু ডিক্রি আংশিকভাবে প্রাথমিক ও আংশিকভাবে চূড়ান্ত হতে পারে। তাহলে ডিক্রি নিয়ে আমরা এখন পড়লাম 2-2 ধারায়। 2-2 ধারায় কী বলা হয়েছে যে ডিক্রি হচ্ছে একটি 2-2 ধারা ব্যাখ্যা করেছে প্রাথমিক ডিক্রি বা চূড়ান্ত ডিক্রি হতে পারে। প্রাথমিক ডিক্রি কি? ডিক্রি তখনই প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে, এবং প্রাথমিক ডিক্রিতে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় চূড়ান্ত ডিক্রির মাধ্যমে। তার চূড়ান্ত ডিক্রি কি? মামলা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তখন তাকে চূড়ান্ত ডিক্রি বলে। একটি ডিক্রি 2টি উপায়ে চূড়ান্ত হতে পারে। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল করা হয়নি বা বিষয়টি উচ্চ আদালত নিষ্পত্তি করেছে, এবং ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রিটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করলে। এই হচ্ছে ডিক্রি। এবং ডিক্রি দ্বার অর্থ হচ্ছে যে সে ব্যক্তিকে বোঝায় যার সপক্ষে ডিক্রি দেওয়া হয়েছে বা ইস্যু করার উপযুক্ত কোনো আদেশ দেওয়া হয়েছে। ডিক্রি দ্বার কি? ডিক্রি দ্বার অর্থ সে ব্যক্তিকে বোঝায় যার সপক্ষে ডিক্রি দেওয়া হয়েছে বা ইস্যু করার উপযুক্ত কোনো আদেশ দেওয়া হয়েছে। জেলা অর্থ হচ্ছে মৌলিক এখতিয়ার সম্পন্ন প্রধান দেওয়ানি আদালতের এখতিয়ারের স্থানীয় এলাকা বোঝায়, অতঃপর জেলা আদালত নামে গণ্য। হাইকোর্ট ডিভিশনের সাধারণ মৌলিক দেওয়ানি এখতিয়ারের স্থানীয় এলাকাও এর আওতাভুক্ত হবে। বিদেশি আদালত জেলা অর্থ হচ্ছে কি? মৌলিক এখতিয়ার সম্পন্ন প্রধান দেওয়ানি আদালতের এখতিয়ারের স্থানীয় এলাকা বোঝায়, অতঃপর জেলা আদালত নামে গণ্য। হাইকোর্ট ডিভিশনের সাধারণ মৌলিক দেওয়ানি এখতিয়ারের স্থানীয় এলাকাও এর আওতাভুক্ত। বিদেশি রায় অর্থ হচ্ছে বিদেশি আদালত অর্থে এমন আদালত বোঝায় যা বাংলাদেশের বাহিরে অবস্থিত, বাংলাদেশে যার কোনো কর্তৃত্ব নাই এবং যা সরকার স্থাপন করে নাই বা বহাল রাখেন নাই। তাহলে বিদেশি আদালত কি? এমন আদালত যা বাংলাদেশের বাইরে অবস্থিত এবং বাংলাদেশের যার কোনো কর্তৃত্ব নাই এবং সরকার স্থাপনও করে নাই, বহালও রাখেন নাই। বিদেশি রায় অর্থ হচ্ছে বিদেশি আদালতের সিদ্ধান্তকে বোঝাবে। সরকারি আইনজীবী অর্থে এই আইনে সরকারি আইনজীবীর জন্য সুস্পষ্ট রূপে উল্লেখিত সমস্ত বা যে কোনো কার্য সম্পন্নের লক্ষ্যে সরকার দ্বারা নিযুক্ত কর্মকর্তা বোঝায়। তাহলে সরকারি আইনজীবী কি? যে সরকারি আইনজীবী হচ্ছে সরকারের কার্যক্রম পরিচালনার জন্য আর কি আদালতে যে কর্মকর্তা নিযুক্ত করা হয় তাকেই হচ্ছে সরকারি আইনজীবী বলে। সরকারি আইনজীবীর নির্দেশ মোতাবেক কর্মরত অন্য কোনো আইনজীবীর আওতাভুক্ত। বিচারক বা জজ অর্থাৎ দেওয়ানি আদালতের মূল অফিসারকে বোঝায়। তাহলে দেওয়ানি আদালতে যিনি বিচার করেন বা যিনি মূল অফিসার, বিচারক বা জজ বলা হয়। রায় অর্থ হচ্ছে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বিবরণ দেন তা বোঝায়। রায় তাহলে কি? রায় অর্থ ডিক্রি বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বিবরণ দেন, বিচারক একটা আছে বিস্তারিতভাবে উল্লেখ করেন রায় বা ডিক্রি বা আদেশ বা অর্ডার দেওয়ার আগে যে বিস্তারিতভাবে মামলার বিবরণ দেন সেটাকে রায় বলা হয়। দায়িক অর্থে সে ব্যক্তিকে বোঝায় যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে বা ইস্যু করার উপযুক্ত কোনো আদেশ দেওয়া হয়েছে। তাহলে দায়িক অর্থে যে সে ব্যক্তিকে বোঝায় যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়েছে বা ইস্যু করার উপযুক্ত কোনো আদেশ দেওয়া হয়েছে। বৈধ প্রতিনিধি বা লিগাল রিপ্রেজেন্টেটিভ বলতে কি বোঝায়? বৈধ প্রতিনিধি হচ্ছে সে ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি আইনগত মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন, যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তির পরিচালনা করেন এবং যে ব্যক্তি প্রতিনিধি হিসেবে মামলা করেন বা প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মামলা করা হয় তার মৃত্যুর পর যে ব্যক্তির উপর সম্পত্তি বর্তায় তিনি ইহার অধীন। তাহলে বৈধ প্রতিনিধি কি? বৈধ প্রতিনিধি হচ্ছে কোনো আইনগত মৃত ব্যক্তির সম্পত্তির যিনি প্রতিনিধিত্ব করেন, যে ব্যক্তি ব্যক্তির সম্পত্তি পরিচালনা করেন এবং যে ব্যক্তি প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করেন এবং যার বিরুদ্ধে মামলাও করা যায় সেই ব্যক্তির হচ্ছে বৈধ প্রতিনিধি বলা হয়। অন্তর্বর্তীকালীন মিসনি প্রফিট কাকে বলা হয়? অন্তর্বর্তীকালীন মুনাফা হচ্ছে বেআইনি দখলকার ব্যক্তি উক্তরূপে দখলকৃত সম্পত্তি হতে কার্যত যে
মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমতে যে মুনাফা লাভ করতে পারত সুদসহ উক্ত মুনাফাকে বোঝায়। কিন্তু বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তির কোনোরূপ উন্নতি করে থাকলে ও সে উন্নতির ফলে কোনো মুনাফা হয়ে থাকলে তা ইহার আওতাভুক্ত হবে না। তাহলে অন্তর্বর্তীকালীন মুনাফা অর্থ হচ্ছে বেআইনি দখলকার ব্যক্তি উক্তরূপে দখলকৃত সম্পত্তি হতে কার্যত যে মুনাফা লাভ করে বা সাধারণ মুনাফা বুদ্ধিমত্তায় যে মুনাফা সে লাভ করতে পারত সুদসহ উক্ত মুনাফাকে বোঝায় অন্তর্বর্তীকালীন মুনাফা। কিন্তু বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি কোনোরূপ উন্নতি করে থাকলে ও সে উন্নতির ফলে কোনো মুনাফা হয়ে থাকলে তা ইহার আওতাভুক্ত হবে না। অস্থাবর সম্পত্তি উৎপন্ন ফসলকে আওতাভুক্ত করে। অস্থাবর সম্পত্তি হচ্ছে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি ও উৎপন্ন ফসলকে অন্তর্ভুক্ত করে। আর ধারা 2-14 বলেছে আদেশ বা অর্ডার। অর্ডার অর্থ হচ্ছে কোনো দেওয়ানি আদালতের এমন কোনো রায়ের আনুষ্ঠানিক প্রকাশ বোঝায় যা ডিক্রি নয়। তাহলে দেওয়ানি আদালতের এমন কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয় তাকে আদেশ বলে। ধারা 2-15 বলা হয়েছে উকিল বা প্লিডার যে ব্যক্তি, উকিল অর্থ হচ্ছে এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অন্যের পক্ষে আদালতে হাজির হওয়ার ও যুক্তিতর্ক দাখিল করার অধিকারী। তাহলে উকিল অর্থ হচ্ছে এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অন্যের পক্ষে আদালতে হাজির হয়ে তার কথা বলতে পারে আর কি, আদালতকে জানাতে পারে। নির্ধারিত অর্থে হচ্ছে নিয়ম মোতাবেক নির্ধারিত করাকে বোঝায়। নির্ধারিত অর্থ হচ্ছে নির্ধারিত মোতাবেক নির্ধারিত করাকে বোঝায়। সরকারি অফিসার অর্থ নিম্নলিখিত যে কোনো বিবরণের ব্যক্তিকে বোঝায়। প্রত্যেক জজ 217 ধারায় সরকারি অফিসারদের বর্ণনা দেওয়া আছে। প্রত্যেক জজ বা বিচারক উনি সরকারি অফিসার। গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের বেসামরিক চাকুরির প্রত্যেক সদস্য, রাষ্ট্রীয় চাকুরিতে নিয়োজিত বাংলাদেশের সামরিক, নৌ ও বিমান বাহিনীর প্রত্যেক কমিশনপ্রাপ্ত বা গেজেটেড কর্মকর্তা, আদালতের এমন কোনো অফিসার যার দায়িত্ব হচ্ছে আইন বা ঘটনা সংক্রান্ত কোনো বিষয়ের তদন্ত বা রিপোর্ট পেশ করা বা কোনো দলিল প্রণয়ন করা, সহি মোহর বা সংরক্ষণ করা বা কোনো সম্পত্তির দায়িত্ব গ্রহণ বা হস্তান্তর করা বা কোনো বিচার সম্বন্ধীয় পরোয়ানা ইস্যু করা বা কোনো শপথ গ্রহণ করানো বা কিছু ব্যাখ্যা করা বা আদালতের শৃঙ্খলা বজায় রাখা এবং এই সমস্ত কর্তব্যের যে কোনোটি সম্পন্নের জন্য আদালত দ্বারা বিশেষভাবে অনুমোদিত কোনো লোক। তাহলে আদালতের যে সরকারি অফিসার আছেন তারা কারা কারা? প্রত্যেক জজ বা বিচারক এনারা হচ্ছে সরকারি অফিসার। তারপর বেসামরিক চাকুরির প্রত্যেক সদস্য, গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের বেসামরিক চাকুরির প্রত্যেক সদস্য, আর রাষ্ট্রীয় চাকুরিতে নিয়োজিত বাংলাদেশের সামরিক নৌ বিমান বাহিনীর প্রত্যেক সদস্য, বা আদালতের এমন কোনো অফিসার যার দায়িত্ব হচ্ছে আইন বা ঘটনা সংক্রান্ত কোনো বিষয় তদন্ত রিপোর্ট করা, দলিল প্রণয়ন করা, সহিমোহর করা, কোনো সম্পত্তির দায়িত্ব গ্রহণ হস্তান্তর করা, বিচার সম্বন্ধে পরোয়ানা ইস্যু করা বা শপথ গ্রহণ করানো বা কিছু ব্যাখ্যা করা বা আদালতের শৃঙ্খলা বজায় রাখা, এইগুলাই আর কি সরকারি অফিসারদের কাজ। এমন প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি তার পদাধিকার বলে, এমন প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি তার পদাধিকার বলে কোনো ব্যক্তিকে আটক করতে বা রাখতে পারেন তিনি সরকারি অফিসার। প্রত্যেক সরকারি কর্মকর্তা যার কর্তব্য হচ্ছে ওইরূপ কর্মকর্তা হিসেবে অপরাধ প্রতিরোধ করা, অপরাধ সম্পর্কে খবর দেওয়া, অপরাধীগণকে বিচার করার জন্য হাজির করা অথবা জনস্বাস্থ্য, নিরাপত্তা বা সুবিধা সংরক্ষণ করা। এমন প্রত্যেক অফিসার যার দায়িত্ব হচ্ছে সরকারের পক্ষে কোনো সম্পত্তি গ্রহণ, সংরক্ষণ বা ব্যয় করা বা সরকারের পক্ষে কোনো জরিপ, হিসাব বা চুক্তি করা বা সরকারের অর্থনৈতিক স্বার্থ বিষয়ক বা যে কোনো বিষয়ে কোনো রাজস্ব পদ্ধতি নির্বাহ করা বা তদন্ত করা বা প্রতিবেদন পেশ করা বা সরকারের আর্থিক স্বার্থ বিষয়ক যে কোনো দলিল প্রস্তুত প্রমাণ করা, রক্ষণাবেক্ষণ করা বা সরকারের অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে কোনো আইনের ভঙ্গকে প্রতিরোধ করা এবং কোনো সরকারি দায়িত্ব সম্পন্নের জন্য নিযুক্ত প্রজাতন্ত্রের সুবিধাভোগী বা বেতনভোগী প্রত্যেক কর্মচারী বা যার কর্মের জন্য সরকার ফি বা কমিশন দ্বারা পুরস্কৃত করে থাকে। বিধিমালা অর্থ হচ্ছে প্রত্যেক তফসিলে উল্লেখিত বা ধারা 122 বা 125-এর আওতায় প্রণীত বিধি বা ফর্মগুলোকে বোঝায়। কর্পোরেশনের শেয়ার অর্থ হচ্ছে স্টক, ডিবেঞ্চার স্টক, ঋণপত্র বা বন্ডও অন্তর্ভুক্ত হবে এবং স্বাক্ষরিত অর্থ হচ্ছে রায় বা ডিক্রি ছাড়া অপরাপর সমস্ত ক্ষেত্রে সিলমোহরকৃত কোনো কিছুকে অন্তর্ভুক্ত করে। তো এই হচ্ছে আমাদের 2 ধারা সেকশন 2 ডেফিনেশন। এগুলো এখানে ইংলিশে আছে, ইংলিশে যদি আপনারা পড়তে চান তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক বই কিনে পড়তে পারেন।
আমি বাংলায় পড়ে দিলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।